রাজধানীতে 3 দিনের দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চ শিক্ষা সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ আর তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। জায়গা পাচ্ছে ফ্যামিলি, হেলথ ও কৃষক কার্ডের মতো জীবন ঘনিষ্ঠ সেবা পরিকল্পনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন চলছে। 645টি আবেদনের লড়াই চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনে প্রতিশ্রুতি থাকলেও নেই অগ্রগতি। এবারও কি রাজনৈতিক অঙ্গীকারের অংশ তিস্তা? প্রশ্ন জনমনে। রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনের দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শিরোনামের এই আয়োজনের উদ্বোধন অনুষ্ঠান চলছে। যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ মোট 30 জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি জানিয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ঘোষিত 31 দফা জুলাই সনদ ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। জায়গা পাচ্ছে ফ্যামিলি, হেলথ ও কৃষক কার্ডের মতো জীবন ঘনিষ্ঠ সেবা পরিকল্পনা। নেতারা বলছেন, শুধু লিখিত প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের নিরিখে তৈরি হচ্ছে এবারের ইশতেহার। আর বিশ্লেষকের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের মন জয়ের টেকসই ও বাস্তবায়নযোগ্য ইশতেহারের কোনো বিকল্প নেই। কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতির লিখিত দলিল ইশতেহার নিয়ে জোরে সোরে কাজ করছে বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী ইশতেহার কতটা মূল্যায়িত হয়েছে? কেবলই কি নির্বাচনে জেতার কৌশল, নাকি দলগুলোর প্রতিশ্রুতির লিখিত ফুলঝুরি মাত্র? বরাবরই এমন প্রশ্ন ইশতেহার ঘিরে। তবে বিএনপি বলছে, ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তাদের ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতির দলিল হবে না, বরং বাস্তবায়নে দেয়া হবে সর্বোচ্চ নজর। ঘোষিত 31 দফা, তরুণের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের সমন্বয়ে প্রস্তুত হচ্ছে ইশতেহার। জনমুখী ইস্যু, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সহ 7টি পরিকল্পনা বিএনপির ইশতেহারে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। এবারকার ইশতেহারে অবশ্যই মহিলাদের এম্পাওয়ারমেন্টকে অ্যাড্রেস করা হবে, হেলথ ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে, ফার্মার্স ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে। এইসব নিয়েই আমাদের এবারকার ইশতেহারটা হবে। ইশতেহারের উল্লেখযোগ্য অংশে 31 দফার নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ, ফ্রিল্যান্সিং সহ ক্রিয়েটিভ ইকোনমি সামনে আনতে চাচ্ছে বিএনপি। জুলাই সনদকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করবে বিএনপি। বর্তমানে 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি, যার বেশিরভাগই 26 থেকে 29 বছর বয়সী। বিশাল এই প্রজন্মের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার ভাতা সহ নানা পরিকল্পনা থাকছে ইশতেহারে। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল ও নদী পুনঃখনন করে পানি প্রবাহ নিশ্চিত করা, 5 বছরে 25 কোটি গাছ রোপণ, পর্যায়ক্রমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সহ জাতীয় ইস্যুগুলো স্থান পাবে ইশতেহারে। বিএনপির কাছে জাতীয় স্বার্থই সবচেয়ে প্রধান এবং সেটার জন্য আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বার্গেন করব আমরা, এবং এটা আমাদের হিস্সা আমরা আদায় করব। দেশটা একবারে লুটপাট করে ফোগলা করে গেছে, তো ন্যাচারালি আমরা যদি ইমপ্লিমেন্ট না করতে পারি, মানুষ তাহলে কি পরিবর্তন দেখলো? বিশ্লেষক বলছেন, এবার ভিন্ন পরিস্থিতির নির্বাচনে ভোটের ইশতেহার নিয়ে যত্নবান না হলে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দলগুলোকে। এইবার আমরা মনে করছি যে রাজনৈতিক দলই এই সরকার গঠনের সুযোগ পাক না কেন, তারা এই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ প্রত্যেকের মাথায় কিন্তু একটা জিনিস থাকবে, স্মৃতিতে একটা জিনিস থাকবে, সেটা হলো 24-এর গণ অভ্যুত্থান। এইবার তাদের যে নির্বাচনী ইশতেহার হবে, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তাদের মধ্যে সদিচ্ছার বহিঃপ্রকাশ থাকতে হবে, কেননা জনগণ প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করবে। আগামী 20 জানুয়ারির মধ্যে বিএনপির ইশতেহার প্রস্তুত হওয়ার কথা শোনা যাচ্ছে। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দিবে দলটি। সংশ্লিষ্টরা বলছেন, কোনো চমক নয়, বাস্তবায়ন ও জনস্বার্থের বিষয়গুলোই সর্বোচ্চ গুরুত্ব পাবে বিএনপির ইশতেহারে।
আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের কয়েকটি জায়গায় বিভিন্ন আসনে যখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, তখন ভিন্ন চিত্র চট্টগ্রাম ৯ আসনে। দলের মনোনয়ন বঞ্চিত ৪ নেতা একাট্টা হয়ে মাঠে নেমেছেন দল মনোনীত প্রার্থীর পক্ষে। মনোনয়ন না পাওয়ার কষ্ট ভুলে ধানের শীষের পক্ষে কাজ করছেন তারা। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থান চট্টগ্রাম ৯ আসনের। নগরের ১৬টি আসনের মধ্যে এই আসনে প্রতি নির্বাচনেই থাকে বিশেষ নজর। আসনটিতে বিএনপির মনোনয়ন দৌড়েছিলেন হেভিওয়েট অনেক নেতা। তবে ধানের শীষের কাণ্ডারি হিসেবে কেন্দ্র বেছে নেয় নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ানকে। তাতে স্বাভাবিকভাবেই মনক্ষুণ্ণ হন বঞ্চিতরা। আশঙ্কা ছিল বিদ্রোহের, তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দল মনোনীত প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে মাঠে মনোনয়ন বঞ্চিত ৪ নেতা। আমরা মনে করি দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এই জন্য আমরা কাজ করছি এবং আন্তরিকতার সহিতই কাজ করব। আশা করি আমাদের কাজের মধ্য দিয়ে দল পরবর্তীতে আমরা যারা কাজ করছি তাদেরকে মূল্যায়ন করি। দলে যাকে দিয়েছে তাকে আমরা সবাই গ্রহণ করে নিয়েছি। যে আমাদের প্রার্থী, ইনি দানের শীষের প্রার্থী, আমরা সবাই মিলে ওনাকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। মনোনয়ন বঞ্চিত হয়েও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নিয়েছেন নির্বাচনের সমন্বয়কারীর দায়িত্ব। কঠিন সময় অতিক্রম করে এখানে এসেছি। এখানে বিভাজন কিংবা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি করে তো আমরা আমাদের দলের ক্ষতি করতে পারি না। সবার ঊর্ধ্বে আমাদের দেশ, তারপর আমাদের দল, তারপরে ব্যক্তি। এই কথা চিন্তা করে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কোন্দল আর বিভাজনের রাজনীতি এড়িয়ে ঐক্যবদ্ধ এই প্রচেষ্টাকে ইতিবাচক দেখছেন আবু সুফিয়ানও। দলের সিদ্ধান্ত হচ্ছে শেষ সিদ্ধান্ত এবং দানের শীষ নিয়ে কোনো আপোষ নাই, যার কারণে আমার যারা খুব শক্তিশালী ক্যান্ডিডেট ছিলেন কিন্তু কাউকে ফেলে দেওয়ার মতো ক্যান্ডিডেট ছিলেন না, তো ওনারা মনে করি আজকে এসে দানের শীষ আমার জন্য না, দানের শীষের জন্য কাজ করতেছে। দলের প্রতি যে কমিটমেন্ট, সেটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে রেসপেক্ট করি। ঐক্যের এই ধারা অব্যাহত থাকলে বিএনপির প্রার্থীর নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফিরে পেতে প্রার্থীদের আবেদনের উপর চতুর্থ দিনের শুনানি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন চতুর্থ দিনের আপিল শুনানি শুরু করে। প্রথম 3 দিনে মোট 210টি আপিলের ওপর শুনানি হয়। 18 জানুয়ারি পর্যন্ত 645টি আবেদনের শুনানি হবে। আপিল নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলেও সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন মোট 2568 জন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে বাতিল হয় 723টি। অন্তর্বর্তী সরকার চলতি জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের প্রতিশ্রুতি দিলেও নেই কোনো নমুনা। আবারও স্বপ্নভঙ্গ হওয়ায় ক্ষুব্ধ উত্তরাঞ্চলের মানুষ। তবে এবারও রাজনৈতিক অঙ্গীকারের অংশ তিস্তা। ক্ষমতায় যেতে পারলে প্রথম কাজ হবে মহাপরিকল্পনা বাস্তবায়ন। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি সব দলের প্রার্থীদের। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই 2024-এর 10ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণা আশার সঞ্চার হয় রংপুরবাসীর মধ্যে। এরপর কয়েক দফায় পানি সম্পদ উপদেষ্টা স্বপ্ন দেখান তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। পরে 2025-এর মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর শেষে জানানো হয় চীনের ঋণ ও দেশীয় অর্থে 2026-এর জানুয়ারিতে উদ্বোধন হবে 3 বছর মেয়াদী প্রকল্পের কাজ। 2026 সালের 1 জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারবো। এমন ঘোষণায় নদীপাড়ে উত্তাল আন্দোলনে দাবি উঠে তফসিল ঘোষণার আগে মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের। তবে কয়েক লাখ মানুষের আকাঙ্ক্ষাকে আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার, এমনটাই মনে করছেন সুশীল সমাজ। মনে হচ্ছে যে এই অঞ্চলের মানুষকে সন্তুষ্ট করবার জন্য, তাৎক্ষণিক সন্তুষ্ট করবার জন্য এবং তাদের ভোট গ্রহণ করবার জন্য, ভোটের প্রতিশ্রুতির জন্য শুধু তিস্তা মহাপরিকল্পনা শব্দটিকে ব্যবহার করা হয়েছে। বিগত 16 বছরের স্বপ্ন দেখানো হয়েছে, বর্তমানেও কিন্তু স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য যে যোগ্য মানুষগুলো দরকার, যোগ্য নেতৃত্ব দরকার, আমি মনে করি সেই জায়গাটা একটা বড় শূন্যতা আছে। নদী আন্দোলনের নেতা ও গবেষকরা বলছেন বঞ্চনা ঘোচাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি। দাবি ছিল যে
আমরা আশাহত হওয়ার পরে যে এই আশা দেখেছিলাম, কিন্তু এই সরকার সেই আশাকে মর্যাদা দিতে পারেননি। ঘোষণাটুকু হয়ে গেলে যেটি হয়, পরবর্তীতে যারাই আসুক না কেন বাস্তবায়ন করা তাদের দায়িত্বের মধ্যেই পড়বে। এবং আমরা আশাও করি যে যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন তারা তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগ দেবে। এদিকে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি তিস্তা তীরে থাকা 12টি সংসদীয় আসনের প্রার্থীদের। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জানায়, ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে মহাপরিকল্পনার বাস্তবায়ন। 2 কোটি মানুষের জীবন মরণ নিয়ে তিস্তা নদী, মরণ ফান, সেটাকে আমরা যদি নির্বাচিত হই, আমাদের পার্টির চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের সঙ্গে একীভূত হয়েছেন। উনি মত প্রকাশ করেছেন যে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে এটা বাস্তবায়ন করা হবে। যে দলেই ক্ষমতায় আসুক, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দ্রুতই কার্যকর হবে, এমনটাই চাওয়া তিস্তা পাড়ের মানুষের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার 9ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার বিচার চলছে। 2024 সালের জুলাইয়ের আন্দোলন দমনে হাসানুল হক ইনুর নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়। তাতে একমাত্র আসামি হিসেবে তার বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া একই ট্রাইব্যুনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের অবশিষ্ট জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এই 2 মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। It would be a missed opportunity if you don't spend some time on understanding what they did a few months back on this very city. What was their expectation? What was their aspirations? Why did they stood up in front of guns and gave their lives, knowingly it will happen? And one school student actually wrote a letter to the mother. Mom, forgive me. Dad, forgive me. I'm going to the street, joining my friends. You tried to stop me with a high school kid. You tried to stop me, but I thought again and again. I'm not a coward. My friends are on the street, they are giving their lives. I cannot hide here sitting and hearing about that. So I'm leaving. Forgive me for that. If I don't come back, please forgive me. So it was not sudden outburst. It's very pre-planned things. I wish you will have some occasion to see the videos of the things that happened in the city of Dhaka. These are not new. It happened in Sri Lanka. It just happened in Nepal. দর্শক, দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের যে 3 দিন অনুষ্ঠান, সেখানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। 7 দশকের সঙ্গীত সাধনার ইতি টেনে চিরবিদায় নিলেন 71-এর কণ্ঠসৈনিক বীর মুক্তিযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলি। সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার মরদেহ রাখা আছে। মলয় কুমার গাঙ্গুলির একমাত্র মেয়ে অস্ট্রেলিয়া থেকে এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে পরিবার। নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নেওয়া মলয় কুমার 1971 সালের উত্তাল দিনগুলোতে কণ্ঠকে অস্ত্র বানিয়ে যুদ্ধ করেছিলেন।
হঠাৎ করে লাইটারেজ জাহাজের সংকট চট্টগ্রাম বন্দরে, তাতে মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধের উপক্রম। আমদানিকারকদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, সময়ও লাগছে বেশি। এতে আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। কুয়াশায় এই জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এই সংকট বলে মনে করছেন মালিকরা। এক মাস পরেই পবিত্র রমজান। রোজার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে খাদ্যপণ্য আমদানি। তবে লাইটারেজ জাহাজের অভাবে মাদার ভেসেল থেকে পণ্য খালাস নিয়ে বিপাকে আমদানিকারকরা। আগে যেখানে একটা জাহাজ 8 থেকে 10 দিনে পণ্য খালাস হতো, সেখানে এখন লাগছে প্রায় 20 থেকে 30 দিন। তাতে আমদানিকারকদের দিনে গুনতে হচ্ছে অতিরিক্ত $10,000 করে, যার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কার্গো না নামাতে কারণে ইম্পোর্টারের প্রায় ডেইলি $10,000 করে মাদার ভেসেলে লস হচ্ছে। আলটিমেটলি এটা এফেক্ট করবে জেনারেল কনজিউমারের ঘাড়ে। যে পণ্যগুলো ইম্পোর্ট হচ্ছে ওগুলোর টাকাটা তুলবে কেমনে, এই প্রাইসটা অ্যাড করে কিন্তু তুলতে হবে। কুয়াশায় চলাচল ব্যাহত ও বিএডিসির সার নিয়ে অনেক লাইটারের জাহাজ বিভিন্ন ঘাটে আটকে থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান জাহাজ মালিকরা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি সার বোঝায় জাহাজগুলি গেছে, ওগুলি টাইমলি আনলোড হচ্ছে না, ব্যাগ পাওয়া যাচ্ছে না, অথবা ঘাটে পর্যাপ্ত ঘাট নাই। সেই জন্য জাহাজগুলো যেখানে যাচ্ছে সেখানে অলমোস্ট অনেকগুলো জাহাজ স্টেক হয়ে যাচ্ছে, অনেকগুলো জাহাজের ঢিরে হচ্ছে। লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম হিসাবে ব্যবহারের অভিযোগ আছে অসাধু একটি শ্রেণীর বিরুদ্ধে। সম্প্রতি বন্দরে এই বিষয়ে অভিযান চালালেও আমদানিকারকদের দাবি বর্তমানে সময়ক্ষেপণের প্রবণতা অনেকটা কমে গেছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নেত্রকোনার কেন্দুয়ায় রয়্যাল বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। গেল 6 বছর ধরে জমা হয়েছে অভিযোগের স্তূপ। সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে 14টি অভিযোগ তুলে লিখিত আবেদন করলেও কোনো প্রতিকার মেলেনি। এতে এলাকাবাসী ও শিক্ষকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। নেত্রকোনার কেন্দুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদটি 6 বছর ধরে শূন্য থাকায় তৈরি হয়েছে অস্থিরতা। অস্থিরতার শুরু 5 বছর আগে, যখন অনৈতিক কর্মকাণ্ড সহ নানা অভিযোগে স্থানীয়দের হস্তক্ষেপে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান সরে দাঁড়ান। তার বিদায়ের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন আলী উসমান। তার বিরুদ্ধেও নিয়োগ বাণিজ্য সহ 14টি অভিযোগের তালিকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন মাদ্রাসাটির শিক্ষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান। একাধিক শিক্ষকের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে অনেক শিক্ষক পদ শূন্য থাকলেও এনটিআরসিতে চাহিদা না দেয় পূরণ হয়নি তা। হয় ওনাকে বরখাস্ত করতে হবে, নতুবা ওনাকে বেতন দিতে হবে। পাশাপাশি যদি না দেন তাহলে যিনি ভারপ্রাপ্ত আছেন ওনার বেতন বন্ধ হয়ে যাবে। অব্যবস্থাপনা বা এই যে সামনাসামনি যে সংঘর্ষের একটা প্রক্রিয়ার মতো মনে হচ্ছে, এই দুইটার জন্য সিদ্দিকুর স্যার আর ভারপ্রাপ্ত উভয়ই দেয়। সারা বাংলাদেশে অনেক জায়গায় সার্কুলার হয়, এরকম তো হয় না। আবার যে তারা আসছে বেতন ভাতা, যেদিন বেতন ভাতা এরা উঠাবে এই দিনই জয়েন, কি অবাক ব্যাপার। তারা আমরা ডাকছে, ঠিক আছে, আমরা অ্যাপ্লিকেশন করছি, তারপরে ডাকছে, ঠিক আছে, আমরা গিয়ে দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার মাধ্যমে দিচ্ছি। দীর্ঘদিন অনুপস্থিত থেকেও বেতন তুলছেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান। এতে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। ওনার কথা কাজের কোনোটাই মিল নাই, একের পর এক অনিয়ম খালি করিয়ে যেতে। সরকারের কাছে এটা আমরা দাবি জানাই, এটা তদন্ত করে যেন এই নিয়োগ বাতিল করা হয়। মাদ্রাসার সদ্যবিদায়ী সভাপতির দাবি, অনিয়ম হয়ে থাকলে আগে হয়েছে। যে বিষয়গুলো নিয়ে অভিযোগ, সেই বিষয়গুলো আমার সময় না, আমার আগের সময়ের, আমি কোনো নিয়োগ দিইনি। এই বিষয়ে চিঠি আসছে ওই বিশ্ববিদ্যালয় থেকে, ওর মোতাবেক আমরা কাজ করছি। নিয়মের মধ্যে যা করা হয়েছে, নিয়মের বাইরে কোনো কাজ হয়নি। অভিযুক্ত দুজনের কাউকেই মাদ্রাসায় পাওয়া যায়নি। একাধিকবার কল করলেও ফোন ধরেননি তারা। অভিযোগ খতিয়ে দেখার কথা জানান নবনিযুক্ত সভাপতি। পরিচালনা পর্ষদের কাজ হচ্ছে যে সমস্ত অনিয়ম বিশৃঙ্খলা দূর করা। আমরা যদি দায়িত্ব নেওয়ার পর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে অনিয়মগুলো আছে সবাইকে নিয়ে এই আলোচনার ভিত্তিতে সেই অনিয়মগুলো দূর করার চেষ্টা করব। দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতা, আর্থিক অসচ্ছলতা, কর্মচারী পদায়নে অনিয়ম, এসব মিলিয়ে রয়্যাল বাড়ি ফাজিল মাদ্রাসায় চলছে উত্তেজনা ও অস্থিরতা। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে এসব এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়ে চলা মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে খুব কম বের হচ্ছেন তারা। এদিকে টানা ৮ দিন শৈত্যপ্রবাহের পর আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির স্বাভাবিক জীবনযাপন। হিমেল বাতাসের সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ছিন্নমূল মানুষ। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। খুবই ঠান্ডা, খুবই কুয়াশা টানে কিছু দেখা যায় না। গত কয়েকদিন থেকে কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে গাড়ি ঘোড়া যদি আসতেছে তাও বোঝা যাচ্ছে না। আজকে প্রচন্ড কুয়াশা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে সামরিক হামলার কথা গুরুত্ব দিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে যুদ্ধ না চাইলেও ইরান প্রস্তুত, খোলা আছে আলোচনার পথও। মানবাধিকার সংগঠনগুলো বলছে ইরানে বিক্ষোভ সহিংসতায় প্রাণহানি ছাড়িয়েছে 600। 16তম দিনে গড়িয়েছে ইরানে সরকার বিরোধী আন্দোলন, বেড়েছে সহিংসতা আর প্রাণহানি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 শতাধিক নিহতের সংখ্যা জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। গ্রেপ্তার 10,500-এর বেশি বিক্ষোভকারী। তবে নিহতের সঠিক সংখ্যা প্রকাশ না করলেও তেহরান বলছে সহিংসতায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর 109 সদস্য। এদিকে বিক্ষোভ শুরুর পর থেকেই তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির উপর চাপ বাড়াতে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এসব দেশ হল চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ভারত। হোয়াইট হাউস জানিয়েছে ইরান পরিস্থিতি মোকাবেলায় বিমান হামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় শক্তি হলো তিনি সব সময় সব বিকল্প খোলা রাখেন, আর বিমান হামলা সেই বহু বিকল্পেরই একটি। আর তেহরান বলছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চাইলে প্রস্তুত ইরানও, তবে আলোচনার দরজাও খোলা। ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে সম্পূর্ণ প্রস্তুত ইরানও। সরকারকে সমর্থন জানিয়ে সোমবারের বিক্ষোভ সফল হয়েছে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।